পেশ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সংসদে ইতিমধ্যেই পৌঁছে গেছে বাজেটের নথিও। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক চলছে, বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং তারপর সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা। আয়করের সুবিধা মিলবে কিনা বা কর্মসংস্থানে ঠিক কি ধরনের দিশা দেখানো হবে, সাধারণ মানুষের আমজনতার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে, সব দিকে নজর থাকছে। বাজেটে নজর রয়েছে দেশবাসীর। মূল্যবৃদ্ধির জের তো রয়েইছে, কারণ মূল্যবৃদ্ধির জেরে আমজনতা একেবারে জেরবার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে কিনা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমার ক্ষেত্রে কি দাওয়াই থাকতে পারে এই বাজেটে। রেলের স্বাস্থ্য সেটাও কি ফিরবে, নতুন কি ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নজর থাকছে সব দিকে। 2025 বাজেট মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজেটে কি দাওয়াই থাকবে। অর্থমন্ত্রকে নির্মলা সীতারামন বাজেটের নথি পেশ করা হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে সঙ্গে সাক্ষাৎ এবং সংসদে পৌঁছে গেছে নির্মলা সীতারামন। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম নির্মলা সীতারামন, তিনি পৌঁছে গেছেন সংসদে এবং আজ সকাল 11টায় হবে বাজেট পেশ। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। जब से माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इस देश का अर्थस्थिति संभाल रहे हैं प्रधानमंत्री जी के नेतृत्व में, तब से हमने प्रो पीपल, प्रो पुअर, प्रो मिडिल क्लास ही बजट दिया है। अभी भी ऐसा ही होगा। देश देख रहा है और पूरा दुनिया में मुश्किल हालात में भी भारत का अर्थव्यवस्था बिल्कुल संभलते हुए आगे तेजी से बढ़ रही है, तो ये देख रहा है। तो आज निर्मला सीतारमण जी का भी एक रिकॉर्ड नंबर्स ऑफ बजट फिर से एक पेश होगी, तो मैं मानता हूं कि एक अच्छा माहौल में बजट आएंगे। हम सब इंतजार है। इंटेंट और कंटेंट तय करता है एक्सटेंट क्या होता है। तो अभी हमारे तो कोई अपेक्षाएं तो है नहीं ज़्यादा, क्योंकि जो कदम उठाने हैं, जो अर्थव्यवस्था की दुर्दशा जो आप देख रहे हैं और जो निजी निवेश के लिए प्रोत्साहन की ज़रूरत है, मैं तो उम्मीद नहीं करता हूँ इस बजट में ऐसे बड़े धमाके कुछ ऐसे अनाउंसमेंट आएंगे। पर देखिए मध्य वर्गों के लिए क्या राहत मिलेगा, सामाजिक सुरक्षा, सामाजिक कल्याण कार्यक्रम के लिए क्या एलोकेशन होगा, पर ख़ास तौर से मध्य वर्गों के लिए टैक्स रिलीफ मिलेगा कि नहीं, निजी निवेशकों को प्रोत्साहन मिलेगा कि नहीं, और ये कर आतंकवाद जो है पिछले 10 साल से जो चल रहा है, क्या उससे हमें छुटकारा मिलेगा, निवेशकों को छुटकारा मिलेगा। और सबसे बड़ी बात हमने पहले से ही मांग की है, जीएसटी में मूलभूत सुधार की ज़रूरत है। मोदी 3.0 दुनिया भर में चर्चा हो रही है, पर जीएसटी 2.0 कब आएगा। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন 3টে দিশার কথা বলেছিলেন। दिवालिया हो चुके हैं। बजट 140 करोड़ जनता की आकांक्षाओं का प्रतीक है। हर आम आदमी उससे जुड़ा हुआ है, हर नागरिक उससे जुड़ा हुआ है और अपने मूलभूत आधारभूत संरचना का वो आकांक्षा होता है। लेकिन जिस प्रकार से कांग्रेस की मानसिकता देखने को मिल रही है, इससे साफ नजर आ रहा है कि उसको आम लोगों से, भारत के नागरिकों से कोई दूर दराज तक मतलब नहीं। রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম, এই 3টে মূল লক্ষ্যের কথা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন। পাশাপাশি কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কাল প্রধানমন্ত্রী 3টে দিশার কথা বলেছিলেন, পাশাপাশি নারী শক্তির সশক্তিকরণ এবং যুব শক্তির উন্নতি, এগুলোর কথা কাল তুলে ধরেছিলেন। আর আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কোন কোন দিকে লক্ষ্য রাখা হচ্ছে? দেখো, বারবার ধরে যে দাবি উঠে আসছে যে মধ্যবিত্তের কর ছাড়, এটা এই মুহূর্তে কার্যত নিড অফ দ্য আওয়ার। যে প্রেক্ষাপটে এবারে
মোদী তৃতীয় সরকারের প্রথম বাজেট পেশ হচ্ছে, সেই প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দিল্লির ভোটার এবং দিল্লির ভোটারের অধিকাংশটাই মধ্যবিত্তের ভোট, এবং এই মধ্যবিত্তের ভোট দিল্লিতে সবথেকে বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং অরবিন্দ কেজরিওয়াল তিনি যেভাবে গত 10 বছর ধরে তিনি একটি বেনিফিশিয়ারি ভোট ব্যাংক তৈরি করেছেন, অর্থাৎ উপভোক্তাদের ভোট ব্যাংক তিনি তৈরি করেছেন নিজের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, তার কাউন্টার করার ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটকে ব্যবহার করা হয় কিনা সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এক্ষেত্রে নির্বাচন বিধি রয়েছে, সেই নির্বাচন বিধির কথা মাথায় রেখে দিল্লি স্পেসিফিক কোনো অ্যানাউন্সমেন্ট অবশ্যই হবে না, কিন্তু সারা দেশব্যাপী যেভাবে মধ্যবিত্তের দাবি দেওয়া রয়েছে, যেভাবে বারবার ধরে বলা হচ্ছে যে মধ্যবিত্তকে যেমন ট্যাক্স দিতে হচ্ছে, তার পাশাপাশি ইনডিরেক্ট ট্যাক্স এবং তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির পরে প্রত্যেকটা মানুষের হেসেলে বা সংসার চালানোর ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। গতকাল ইকোনমিক সার্ভে রিপোর্ট এসছে, ইকোনমিক সার্ভে রিপোর্টে যে বিষয়গুলিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে 2019 সালে সরকার কয়েকটি সাহসী পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থা বা শিল্প সংস্থাকে বিনিয়োগের ক্ষেত্রে আগে বিভিন্ন ধরনের যে ধরনের রেগুলেশনস ছিল সেক্ষেত্রে বেশ কিছুটা শিথিলতা আনা হয়েছিল, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে বিনিয়োগ ঠিক ততটা মাত্রায় বাড়েনি। 2020 থেকে কোভিড শুরু হয়েছে, 2022-এর পর যখন কোভিড পিরিয়ড শেষ হয়ে গিয়েছে তখন প্রত্যেকটা শিল্পক্ষেত্র তারা লাভের মুখ দেখেছে এবং তাদের লাভ কয়েক গুণ বেড়ে গিয়েছে, কিন্তু সেই লাভ অর্থাৎ ব্যক্তিগতভাবে শিল্প সংস্থার মালিকরা তারা লাভবান হলেও, শিল্প সংস্থাগুলি লাভবান হলেও আর্থিক ক্ষেত্রে তার প্রভাব পড়েনি, কারণ তারা নতুন বিনিয়োগের দিকে হাঁটছে না, ফলত কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন জায়গা তৈরি হচ্ছে না। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আম জনতা তাদের জন্যই তো এই বাজেট, কিন্তু আম জনতা তারা কি বলছেন, তাদের কি মতামত শুনবো। আমরা নতুন কিছু আশা করছি, যে মহিলারা যেভাবে পেছিয়ে আছে বা আগামী দিনে পুরুষ শাসিত সমাজে মহিলারা যেন আরও ভালো কিছু অপরচুনিটি পায় এবং আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা যেন ভালো কিছু পাই, ওনার কাছে আমরা এটা আশা করছি। নারী সুরক্ষার ব্যাপারে আমরা চাইছি, আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি চাই যে নারীর জন্য যেন আরও এমন কিছু ব্যবস্থা করা হয় যেন নারীদের জন্য সুরক্ষিত যেন আরও কিছু ব্যবস্থা করা হয়, সেটা হলে আমাদের দেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হবে। সাধারণ নাগরিক এক্সপেকটেশন হচ্ছে যে যাতে জিনিসপত্রের দাম কমে, लोकल ट्रेने एक्सप्रेसের ভাড়া নেওয়া হচ্ছে, তার থেকে कोई नानी को ढूंढ रहा है, कोई अपनी बहू को ढूंढ रहा है, ये जो स्थिति সমস্ত কিছু যে পরিস্থিতি চলছে এখন, হ্যাঁ, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সঞ্চয় করার কোনো জায়গা নেই, ব্যাংকে টাকা রাখছে সেখানেও সুদ কমে যাচ্ছে, তারপরে ধরুন যে ওষুধপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম দিনের পর দিন বাড়ছে, এই জিনিসগুলো সরকার যদি একটু দেখতো আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের রেগুলার যেগুলো ইউজেজ হয়, আমরা যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, সেগুলোর দাম কি কমবে? আমার এটা একটা মানে আমাদের বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে এটা বড় প্রশ্ন। মধ্যবিত্তর পকেটে চাপ কমতে চলেছে এরকম এজেন্ডা তো উনি প্রধানমন্ত্রী হওয়া থাকাকালীন কোনোদিনই এমন এজেন্ডাটা নেননি, ফলে এই বাজেটেও আশা করছি না যে মধ্যবিত্তর পকেটের চাপ কমতে চলেছে। 19-20 যেটা হবে আইওয়াশ হবে, কিন্তু বাজেটে নতুন কিছু আশা রাখছি না। দেয়ার আর লট অফ আনপেড লেবার, ধরো আমরা বাড়িতেও যখন কাজ করি দেয়ার আর লট অফ পার্ট যেগুলো আমাদের মানে এর ভেতরে, মাইনের ভেতরে কি টাকার ভেতরে সেই হিসেবে চলে না, সেখানে মহিলা যেখানে ফাইন্যান্স মিনিস্টার, আমরা কিছু আশা রাখতে পারি যে মহিলাদের মানে কি উইমেন ওরিয়েন্টেড একটা বাজেট হয়তো এবার হলেও হতে পারে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করবো মহিলাদের এডুকেশন, সিকিউরিটি, দেয়ার বেসিক মানে হাইজিন প্রোডাক্টসের উপর আমার মনে হয় অনেক বেশি ফোকাস করা উচিত। হেলথের ব্যাপারে যা খরচা বেড়েছে আর কি, সেটা সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে রিটায়ার্ড পার্সনদের পক্ষে এটা অ্যাফোর্ড করা উইদাউট হেলথ ইন্স্যুরেন্স এটা সম্ভব নয় আর কি। হ্যাঁ, এখন সেই প্রিমিয়ামের খরচ যদি নাগালের বাইরে চলে যায় রিটায়ার্ড পার্সন, তাহলে তো এই যে মানে পলিসি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এটা তো করার কোনো যুক্তিকতাই থাকলো, মানুষ তো করতেই পারবে না। আমি এক্সপেক্ট করবো যাতে লোকের ইনকাম বাড়ে,